দৈর্ঘ্য থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা। জাহিদ হোসেন। জানাবো বার্তা কক্ষে সর্বশেষ। পিকে হালদারের ৮০ বান্ধবীর প্রত্যেকের অ্যাকাউন্টে কোটি টাকা, হিসাব খতিয়ে দেখছে দুদক। সম্পত্তির লোভে ফুফাতো ভাইয়ের হাতে ১১ বছরের শিশু খুন, মূল অভিযুক্ত চাচা রনি পলাতক। দেশে করোনা শনাক্তের সংখ্যা ছাড়ালো ৫ লাখ, নতুন আক্রান্ত ১১৫৩, আরও ৩৮ জনের মৃত্যু। নতুন বছরে চুক্তিভুক্ত ক্রিকেটার বাড়াবে বিসিবি, ব্যাটিং কোচের তালিকায় ইংল্যান্ডের ২ জন। সংবাদ সন্ধ্যা এতক্ষণ আপনাদের শিরোনামগুলো জানিয়েছে, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। পিকে হালদারের ৭০ থেকে ৮০ জন বান্ধবীর ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব ব্যাংক হিসাব খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুদকের আইজিপি খুরশিদ আলম খান। এ বিষয়ে ৩ জানুয়ারি হাইকোর্টকে অবহিত করবে দুদক। প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে ৩,৬০০ কোটি টাকা পাচারের অভিযোগ। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ফার্স্ট ফাইন্যান্স, পিপলস লিজিং ও রিলায়েন্স ফাইন্যান্সের টাকা আত্মসাৎ করে পাচার করেছেন তিনি। দুদক মামলা করলে দেশ থেকে পালিয়ে যান পিকে হালদার। এরই মধ্যে গ্রেপ্তার না করার শর্তে দেশে ফেরত এসে পাওনাদারদের টাকা ফেরত দিতে করা আবেদনও হাইকোর্ট নাকচ করে দেয়। তবে তাকে গ্রেপ্তারে দুদকের পদক্ষেপ কি, সে বিষয়ে শুনানি চলমান রয়েছে হাইকোর্টে। দুদকের আইনজীবী জানান, অবিবাহিত পিকে হালদারের ৭০ থেকে ৮০ জন বান্ধবীর ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। এসব অ্যাকাউন্টে লেনদেনও হয়েছে। এটা এখনো ইনিশিয়াল ইনফরমেশন, বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। আমরা সূত্র পেয়েছি এবং উনি আনমেরিড, তার অসংখ্য গার্লফ্রেন্ড ছিল, তাদের নামে সে বেনামে অনেকগুলি সম্পত্তি করেছে। আমরা অনেকগুলি ডাটা পেয়েছি অলরেডি। তিনি জানান, আদালতের নির্দেশে এরই মধ্যে পিকে হালদারের গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হয়েছে। মাননীয় মহানগর দায়রা জজ আদালত থেকে যে ওয়ারেন্ট অফ অ্যারেস্টে পেয়েছি সেটা আমরা অলরেডি ট্রান্সমিট করে দিয়েছি মিনিস্ট্রি অফ হোমকে, এবং আমার জানা মতে মিনিস্ট্রি অফ হোম অলরেডি ইন্টারপোলকে এটা পাঠিয়ে দিয়েছে। ৮ জানুয়ারি প্রায় ২৭৪ কোটি ৯১ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে মামলা করে দুদক। দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিষয়টি খতিয়ে দেখছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ১০ বছর আগে রাজধানীর আদাবরে শিশু সামিউল আজিম ওয়াফিকে হত্যার দায়ে মা এশা ও তার প্রেমিক বাক্কুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। জামিন নিয়ে ২ আসামি পলাতক রয়েছে। রায়ে সন্তোষ জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ফারুকুজ্জামান। প্রতিবেদনটি হাতে পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। হাউজিংয়ে ২০১০ সালে ৫ বছর বয়সী শিশু সামিউল আজিম ওয়াফিকে হত্যা করা হয়। মামলার সংক্ষিপ্ত বিবরণে দেখা যায়, ওই বছরের ২৩ জুন মা আয়েশা ওরফে এশা ও তার প্রেমিক শামসুজ্জামান বাক্কুর অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলে শিশু সামিউল। সে বাবাকে ঘটনাটি জানানোর কথা বললে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বাক্কু ও এশা। মরদেহ ফ্রিজে রেখে দেয়া হয়। পরদিন তার বস্তাবন্দি মরদেহ বাসার কাছে রাস্তা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে মামলা করেন। ২০১২ সালে শিশুটির মা এশা ও বাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলা চলাকালেই ২০১৫ সালে মারা যান বাদী ও শিশুটির বাবা কে আর আজম। গত ২৩ নভেম্বর এ মামলার যুক্তিতর্ক শেষে রায়ের দিন নির্ধারণ করা হয়। দুপুরে রায়ে ২ আসামিকেই মৃত্যুদণ্ড দেয় বিশেষ জজ আদালত। রায়ে আদালত বলেছেন যে অনৈতিক কাজ তারা করেছেন, এর জন্য যাবজ্জীবন নয়, মৃত্যুদণ্ডই তাদের প্রাপ্য। উভয় আসামিকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এবং এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণে আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তিটা প্রয়োজন। মামলার ২ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। শুরু থেকে জামিনে ছিলেন শিশুটির মা এশা, আর আসামি বাক্কু হাইকোর্ট থেকে জামিন পান। অভিযোগ গঠনের পর থেকে তারা পলাতক। তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রেপ্তারের জন্য বলেছে এবং সেটা সাজা পরোয়ানা জারি করা হয়েছে তার গ্রামের ঠিকানায়, বর্তমান ঠিকানায়। হয়তো আমরা আশা করব যে অচিরেই তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে। এ মামলায় দণ্ডপ্রাপ্ত 2 আসামিকেই 5,000 টাকা করে জরিমানা করা হয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। র্যাকেটের তার বাঁধানোর কথা বলে অপহরণ করে মামাতো ভাইকে হত্যা করেছে ফুফাতো ভাই নূর আলম প্রলয়। অপহরণের পর 5 লাখ টাকা চাঁদা দাবি করে সে। পুলিশ বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রলয় জানিয়েছে মুক্তিপণ চাওয়ার আগেই হত্যা করা হয় 11 বছরের সাইমুমকে। আটক 4 জনের সবাই হত্যার কথা স্বীকার করেছে। সন্তানহারা মায়ের কান্না, অশ্রুসিক্ত চোখ যেন খুঁজে ফিরছে নারী ছেঁড়া ধন। ছোট্ট সাইমুমের শত আবদার আর স্বপ্নগুলো আজ শুধুই স্মৃতি, যার শুরুটা 17 ডিসেম্বর মিরপুর থেকে সাইমুম নিখোঁজের পর। মুক্তিপণের দাবিতে আসে ফোন কল। নিখোঁজের তৃতীয় দিন 19 ডিসেম্বর সকাল 9টার দিকে শাহালি মার্কেটের 13 তলা থেকে সাইমুমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জন্মের 2 বছর পর সাইমুমের বাবা আনোয়ার হোসেন মারা যান। এরপর মা রূপা বেগম দেশে ফিরে বিয়ে করেন। সাইমুমের সৎ চাচা রনির সঙ্গে তার মায়ের বাড়ি ও সম্পত্তি নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল বলে জানায় পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, মাঝে মধ্যে হুমকি দিতেন রনি। পরিবারের অভিযোগ, সম্পত্তির লোভেই সাইমুমকে হত্যা করা হয়েছে। ওর ফ্যামিলির সবাই যেন, চাচারা ফুপুরা সবাই জানে যে ওকে একটা অংশ দেওয়া হবে। ওকে কোনোদিন বঞ্চিত করার কোনো চিন্তাধারা আমাদের নাই। সম্পদের জন্য হইতে পারে, আবার অনেক সময় মনের ভিতরে খায়েশ থাকে না যে তোরে কিছু করবো না, কিন্তু তোর বাচ্চাটারে করবো। প্রলয়ের মুখের স্টেটমেন্ট, ইসুবের মুখের স্টেটমেন্ট যে আমাদেরকে রনি ভাই 3 মাস ধরে ইয়াবা খাওয়ায়, টাকা দেয়, টাকা দিয়া রনি ভাই বইলা দিছে সানমুন্ডে নিয়ে আসতে। পরে রনির 13 তলায় নিয়ে গেছে, উপরে নিয়ে আমার বাচ্চাটা মেরে ফেলাইছে। পুলিশ জানায় মুক্তিপণ দাবির আগেই হত্যা করা হয় শিশু সাইমুমকে। মামলার 5 আসামির মধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাইমুমের ফুফাতো ভাই ও তার 3 বন্ধু রয়েছে। আর এই হত্যার মূল অভিযুক্ত সাইমুমের চাচা রনি এখনো পলাতক। একে একে আমরা 4 জন আসামিকে অ্যারেস্ট করার পরে তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তারা তখনও স্বীকার করে না যে বাচ্চাটাকে তারা মেরে ফেলছে। লাস্টলি কালকে সকালবেলা যখন তারা বলল যে হ্যাঁ, তারা ঘটনার দিন তারা আসলে বাচ্চাটাকে নিয়ে 6:30-এর মধ্যে হত্যা করছে। হত্যা করার পর তাদের মাথায় আসছে টাকা চাওয়ার বিষয়টা, তখন থেকে তারা টাকা চাচ্ছে। হত্যার পর কেন মুক্তিপণ চাওয়া হলো আর কি ছিল হত্যার মূল কারণ তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত তদন্ত করলে আসলে এর মোটিভ কি ছিল, আরও কেউ জড়িত আছে কি না, সবকিছু পরবর্তী খোলাসা হবে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে 1153 জন। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 5 লাখ। আর গত একদিনে প্রাণ গেছে 38 জনের। চিকিৎসকদের পর্যবেক্ষণ, টিকার উপর ভরসা করে অনেকে চিকিৎসা ও স্বাস্থ্যবিধি নিয়ে গড়িমসি করছেন। তাদের সতর্ক করলেন তারা, বলেছেন টিকা নিলেও ব্যবহার করতে হবে মাস্ক। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 8 মার্চ। 287তম দিনে রোববার মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,713 জনে। শেষ 1 লাখ শনাক্ত হয় 55 দিনে। রোববার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 160টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 13,316 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.66। মৃত্যু হয়েছে আরও 30 পুরুষ ও 8 নারীর। এ নিয়ে মোট প্রাণহানি 7,280 জন। চিকিৎসকরা বলছেন, ভ্যাকসিনের আশায় স্বাস্থ্য সুরক্ষায় কোনো ঢিলেমি করা যাবে না। টিকা আসছে এটা জেনেও কিন্তু অনেকে ঢিলেঢালা ভাব দেখাচ্ছেন। টিকা আসার আগ পর্যন্ত তো আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা শনাক্ত হচ্ছেন তাদেরকে আইসোলেশনে যেতে হবে, তাদের যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু আমরা ক্ষয়ক্ষতি কমাতে পারবো না। তিনি বলেন, করোনার উদ্ভাবিত কোনো টিকাই শতভাগ কার্যকর নয়। আগামীতে টিকা গ্রহণকারীদেরও স্বাস্থ্যবিধি মানতে হবে। টিকার যে পরীক্ষা সেটা অন্তত পক্ষে 2 বছর পার না হলে বলা যাবে না কতদিন এটি কার্যকরী থাকবে। কাজেই আপনি যখন টিকা নিয়েছেন তারপরে যে কোনো মুহূর্তে আপনার শরীরের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা দুর্বল হয়ে পড়তে পারে, আপনি আবারও আক্রান্ত হওয়ার আশঙ্কায় থাকবেন। যদিও দ্বিতীয়বার তৃতীয়বার আক্রান্ত হওয়ার ঘটনা খুবই কম, তারপরেও সেই খুবই কমের ভিতরে কিন্তু আপনিও পড়ে যেতে পারেন। কাজে টিকা আবিষ্কার হওয়ার আগে, টিকা প্রয়োগ করার পরে সব সময় আমাদেরকে বাইরে গেলে মাস্ক পরতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী একদিনে নতুন করে সুস্থ হয়েছেন 1926 জন।
মোট সুস্থ 4,37,527 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমান বাহিনী সহ সব বাহিনীকে প্রযুক্তি নির্ভর এবং আধুনিক সমরাস্ত্রে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, করোনার কারণে আপাতত অর্থ খরচ করা না গেলেও ভবিষ্যতে আধুনিকায়নের আরও পরিকল্পনা রয়েছে সরকারের। সকালে গণভবন থেকে যশোরের রাষ্ট্রপতি কুচকাওয়াজে যুক্ত হয়ে এসব কথা বলেছেন তিনি বলেন, একদিন উড়োজাহাজও বানাবে বাংলাদেশ। যশোরে বিমান বাহিনী একাডেমিতে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2020। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যের আগে তার পক্ষে কুচকাওয়াজের শ্রেষ্ঠ ক্যাডেট অফিসারদের ব্যাচ পরিয়ে এবং ট্রফি তুলে দেন বিমান বাহিনী প্রধান। প্রধানমন্ত্রী বলেন, 1974 সালে বঙ্গবন্ধুর করা প্রতিরক্ষা নীতিমালার উপর ভিত্তি করেই প্রযুক্তিসম্পন্ন ও আধুনিক করা হচ্ছে সশস্ত্র বাহিনীকে। লালমনিরহাটে গড়ে তোলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির মাধ্যমে উড়োজাহাজ তৈরি ও মহাকাশ গবেষণার স্বপ্নের কথাও জানান সরকার প্রধান। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে বিমান বাহিনীকে উন্নত আধুনিকায়নে ভবিষ্যতে আরও আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমান অন্যান্য সরঞ্জামাদি ক্রয়েরও কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তবে করোনা ভাইরাসের কারণে, কোভিড-19 কারণে আমরা হয়তো এখন তেমন অর্থ ব্যয় করতে পারছি না। হয়তো একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার তৈরিও করতে পারবো ইনশাল্লাহ। আর তাছাড়া আমরা মহাকাশে বিজ্ঞান চর্চা করা, হয়তো একদিন আমরা মহাকাশে পৌঁছেও যেতে পারি। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের কথা জানিয়ে তার সরকারের নানা অর্জন ও উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ। এজন্য বিমান বাহিনীর নবীন কর্মকর্তাদের 2041 সালের সৈনিক বলে অভিহিত করেন তিনি। আমাদেরকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বাংলাদেশকে সুবর্ণ যুগে নিয়ে যাবে। বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। ইতিমধ্যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের আমরা উত্তরণ ঘটেছে, আমরা পেয়েছি। সেটাকে আমাদের ধরে রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। 2100 সাল পর্যন্ত আমরা পরিকল্পনা দিয়ে যাচ্ছি, ডেল্টা প্ল্যান। কাজে 41-এর যারা উচ্চ পর্যায়ের কর্ণধার, আজকের নবীন কর্মকর্তারা তোমরাই হবে সেই কর্ণধার। রাষ্ট্রপতির এই কুচকাওয়াজে অংশ নেওয়া সামরিক কর্মকর্তা সহ সকলকে করোনা সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা আবারও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির ভেতরে একটি মহল মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বিএনপি নেতা হাফিজ উদ্দিনকে শোকজ করা মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর বলেও মনে করেন তিনি। এদিকে আওয়ামী লীগের বিষোদগার না করে বিএনপিকে নিজের ঘর সামলানোর পরামর্শ তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তারেক রহমান সম্পর্কে অসহযোগমূলক বক্তব্য কখনোই রাখিনি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমদ। শনিবার দেয়া জবাবে তিনি দাবি করেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন। আক্রমণাত্মক ভাষায় কৈফিয়ত তলবের সমালোচনাও করেন তিনি। এবং যে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে তাতে আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। এ প্রসঙ্গে রোববার সচিবালয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার দাবি, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও আপাদমস্তক অগণতান্ত্রিক এবং এ দলে মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান নেই। দলে একজন খেতাবদারী মুক্তিযোদ্ধা এবং ভাইস চেয়ারম্যানকে সত্য বলার অপরাধে সম্প্রতি অপমানকর শোকজ করা হয়েছে বলে গণমাধ্যমে খবর দেখেছি। এর মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর আচরণই ফুটে ওঠে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মির্জা ফখরুল আলমগীর সাহেব সহ বিএনপিকে অনুরোধ জানাবো যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদগার না করে নিজের ঘরটা একটু সামলান। যারা নিজের নেতাদের সম্মান করতে পারে না, নিজের ঘরটাই সামলাতে পারে না, তারা দেশটা সামলাবে কিভাবে? বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে বলেও দাবি করেন আওয়ামী লীগ নেতারা। বাংলাদেশের প্রতিটি মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
তৃতীয় ধাপে 64টি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রোববার সকাল থেকে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ, যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে। প্রতিদিন বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি করা হবে। সংশ্লিষ্ট জেলা, উপজেলা এবং পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের স্বাক্ষরিত রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীরা মনোনয়ন ফর্ম কিনতে পারবেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং কোনো ধরনের লোক সমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে ফর্ম সংগ্রহ এবং জমা দিতে পারছেন। এই প্রক্রিয়া শেষে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করবেন। 14 ডিসেম্বর তৃতীয় দফার নির্বাচনী তফসিল নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত হওয়ার পরে আমাদের বিভিন্ন কার্যক্রম শেষ করার পরে আমরা আজ থেকে তৃতীয় দফার নির্বাচনী মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছি এবং 24 তারিখ পর্যন্ত 24 ডিসেম্বর 2020 তারিখ পর্যন্ত আমাদের মনোনয়ন ফর্ম বিক্রি চলবে এবং জমা দেওয়ার শেষ তারিখ হলো 24 ডিসেম্বর বিকাল 5টার মধ্যে। বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান চালালেই আলোচনায় আসে হাজী সেলিমের প্রতিষ্ঠান। রোববারও টের পেয়ে সরে যায় মদিনা মেরিটাইম। নদীতীর দখল করে পাথরের ব্যবসা করে যাচ্ছিল প্রতিষ্ঠানটি। তবে রেহাই পায়নি কেরানীগঞ্জের চরমৌজায় বেশ কিছু স্থাপনা। গুড়িয়ে দেওয়া হয়েছে 36টি ছোট বড় স্থাপনা। দখলমুক্ত হয়েছে 1 একর তীরভূমি। বুড়িগঙ্গার কেরানীগঞ্জের মধ্যের চরমৌজা সম্প্রতি জাতীয় নদী রক্ষা কমিশন ও জেলা প্রশাসন সহ 8টি সরকারি সংস্থা মিলে যৌথ জরিপ করে চিহ্নিত করেছে নদীর তীরভূমি। পরে জরিপ অনুযায়ী বুড়িগঙ্গার তীর রক্ষায় সীমানা পিলার স্থাপন করে বিআইডব্লিউটিএফ। এরপর উচ্ছেদ শুরু করে সীমানা পিলারের মধ্যে থাকা অবৈধ স্থাপনা। তবে স্থানীয়দের দাবি আরএস ও সিএস জরিপ অনুযায়ী জমির মালিক হওয়া সত্ত্বেও স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। খাজনা পরিশোধের পরও জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে। তাই ক্ষতিপূরণ চায় ভুক্তভোগীরা। যেখানে সিএস মালিক ওইখানে সিএস আরএস এস মালিক, তো এই জায়গা মনে হয় 200 বছর ধরে এখানে, তো এই অবশ্যই মালিকানা। এত ভিতরে তো নদী না, আমরা সারা জীবন ভরা নদী গোসল করছি ওইখানে। আর ওই যে ওই মাথা দিয়ে পিলার দিচ্ছে নদীর সাইডে, আমাদের এইখানে ভিতরে ঢুকাই দিচ্ছে। 3টা পর্চা আছে, এটা কাগজ দেখলেও দেখতে পারে। এদিকে বিআইডব্লিউটির যুগ্ম পরিচালক বলছেন, নদীর জায়গা দখলমুক্ত করতে এই অভিযান চালানো হয়েছে। কারো কাছে বৈধ কাগজপত্র থাকলে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এই সীমানা পিলার বিআইডব্লিউটি এককভাবে নির্ধারণ করেনি। এটা জেলা প্রশাসনের নেতৃত্বে বিআইডব্লিউটি, গণপূর্ত অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, ডিজিডিএলআর মিলে সম্মিলিত যৌথ সার্ভের ভিত্তিতে সিএস ম্যাপ অনুযায়ী যে ফোরশোর লাইন টানা হয়েছে সেই অনুযায়ী এই সীমানা পিলার বসেছে। সুতরাং এই সীমানা পিলার নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই। এদিকে অভিযানের খবর পেয়ে নদীর জায়গা ছেড়ে দিয়েছে হাজী সেলিমের মালিকানাধীন মদিনা মেরিটাইম। একই মৌজায় নদীর তীরের অন্তত আধা কিলোমিটার জায়গা দখলে নিয়ে পাথরের ব্যবসা করত প্রতিষ্ঠানটি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বেশিরভাগ এলাকায় বেড়েছে শীতের প্রকোপ। উত্তরাঞ্চলে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। শীতের কারণে কর্মহীন সময় পার করছেন শ্রমিকরা। গরম কাপড়ের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। ঘন কুয়াশা কমতে থাকলেও বাড়ছে শীতের তীব্রতা। হিমালয় ছুঁয়ে আসা শৈত্যপ্রবাহের কবলে বিপর্যস্ত উত্তরের জনপদ। কুড়িগ্রামে রোববার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7 ডিগ্রি সেলসিয়াস। শীতে দুর্ভোগে পড়েছেন বস্তি, চরাঞ্চল ও নদ নদী তীরবর্তী এলাকার হতদরিদ্র মানুষ। ঠান্ডার কাপড় নাই, সব নিয়ে তো কষ্ট, সেই জন্য তো আগুন জ্বালাচ্ছি। শীত পড়ছে বেশি, হাত পাওয়া ডায়, ইনকাম হয় না, লোকজন বেড়ায় না। একই অবস্থা পঞ্চগড়, দিনাজপুর, রংপুর সহ এই অঞ্চলের অন্যান্য জেলায়। শীতে গরম কাপড়ের অভাব, তার উপর কমে গেছে আয় রোজগারের পথ। এই অবস্থায় বিপাকে শ্রমজীবী মানুষ। শীতের কারণে রাজশাহীর হাসপাতালগুলোতেও শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। এই তাপমাত্রাটা আগামী 2-1 দিনে হয়তো বা এরকম থাকবে, বা কিছুটা ফল করলেও করতে পারে। তবে এরপরেই হয়তো তাপমাত্রা একটু বাড়বে, বলে শীতটা কমে যাবে। আর শীতটা কমে গেলে সেক্ষেত্রে কিন্তু আর জনজীবন যে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনাটা খুব নাই। তবে এই মুহূর্তে যে অবস্থাটা আছে সেই অবস্থাটা কিন্তু আমাদেরকে মাথায় রেখে আমাদের পদক্ষেপগুলো নিতে হবে। এদিকে পশ্চিম আর মধ্যাঞ্চলেও বেড়েছে শীতের তীব্রতা। চুয়াডাঙ্গা আর মেহেরপুরেও কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। আগুন জ্বালিয়ে একটু ওম পাওয়ার চেষ্টা করছেন বয়স্করা। গোপালগঞ্জ ও ফরিদপুরের রাতের দিকে তাপমাত্রা কমছে বেশি। কোনো কোনো দিন দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়ছে পুরো এলাকা। শীতের প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরেও।
তীব্র শীতে শ্রমিকরা কাজেও নামতে পারছেন না, পার করছেন অলস সময়। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের গৃহহীন মানুষদের দুর্যোগ সহনীয় ঘর তৈরি করে দিতে চায় তুরস্ক। তবে কতটি পরিবারকে তারা ঘর তৈরি করে দেবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এই তথ্য জানিয়েছেন। এর আগে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। প্রতিমন্ত্রী জানিয়েছেন, যাদের জায়গা আছে কিন্তু ঘর নেই তাদের ঘর করে দিতে অনুদান দেবে তুরস্ক। দেশটির রাষ্ট্রদূতকে জানানো হয়েছে, সাধারণ জেলাগুলোতে ইটের তৈরি ঘর তৈরিতে 1,80,000 টাকা খরচ হবে, আর ভাঙন প্রবণ এলাকায় স্টিল ফ্রেমের ঘর তৈরিতে খরচ হবে 3,25,000 টাকা। প্রতিটি ঘরের আকার হবে 440 বর্গফুট। তিন বছর পর মোটা চাল আমদানি করল সরকার। খাদ্য সচিব জানালেন, ভারত থেকে আমদানির প্রথম চালানে চাল এসেছে 5,185 টন। এ মাসেই বাজারে ছাড়া হবে 50,000 টন। এতে চালের দাম কমবে বলে আশা করা হচ্ছে। তবে ভোক্তাদের আশঙ্কা, বাজার তদারকি করা না হলে দাম নিয়ন্ত্রণে আসবে না। করোনা মহামারীর মধ্যেও এ অর্থবছরে দেশে চাল উৎপাদন হবে 3,60,00,000 টনের বেশি। বরাবর এ সময়টাতে চালের দাম থাকে নিম্নমুখী, কিন্তু এবার ব্যতিক্রম। গত এক সপ্তাহে চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। খুচরা বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। মোটা 28 জাতের চালের কেজি 50 থেকে 53 টাকা। টিসিবির হিসাবে এক মাসে দাম বেড়েছে প্রায় 7 ভাগ। ভরা মৌসুমে চালের এ দাম অযৌক্তিক বলছেন ক্রেতা ও খুচরা বিক্রেতারা। 20 থেকে 25 দিনের মধ্যে প্রতি বস্তা চালে তারা প্রায় 2 থেকে 250 টাকা বাড়াইছে। কি বলবো, আর বলার কিছু নাই। মানে না খেয়েও পারতেছি না, না খাইতে গেলেও মানে সমস্যা হইতেছে। চাউলের দাম বাড়তি, সব জিনিসের দামই বাড়তি। এছাড়া করোনা ও বন্যায় অনেক বেশি চাল সহায়তা দেয়ায় কমেছে সরকারের মজুতও। তাই চালের দাম নিয়ন্ত্রণে কয়েক ধাপে 3 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। খাদ্য সচিব জানান, শনিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে প্রথম চালান, বাকিটা আসবে এ মাসেই। এটা হলো ফার্স্ট শিপমেন্ট আর কি। 29 তারিখে আরেকটা আসবে। এভাবে করাতে প্রথম যে একটা মানে প্রথম প্যাকেজ যেটা আমরা কিনছি সেটা এই ডিসেম্বরের মধ্যে প্রায় এসে যাচ্ছে। 5,000 কতজন 5,185 মেট্রিক টন ডিসেম্বরের মধ্যে, যেহেতু আমাদের আমদানি শুরু হয়ে গেছে এবং আমরাও বিতরণটাও শুরু করবো জোরালো ভাবে। ফলে আমি আশা করছি যে জানুয়ারির প্রথম দিক থেকেই দাম কমা শুরু হয়ে যাবে। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য মতে দেশে সরকারি গুদামে চালের মজুত রয়েছে 7,68,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জয়পুরহাটে বাস ট্রেন সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে গেটম্যান নয়ন মিয়াকে বরখাস্ত করা হয়েছে। তবে এখনও সে পলাতক আছে। শনিবার সদর উপজেলার পুরানাপইল রেলগেট এলাকায় ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 12 জন। পঙ্গুত্ব বরণ করেন আরও 4 জন। জানা গেছে, রেলগেটে ব্যারিয়ার না দিয়ে ঘুমাচ্ছিলেন গেটম্যান নয়ন। ব্যারিয়ার না থাকায় নিশ্চিন্তে রেলগেট পার হতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় পড়েন বাস চালক। দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে আসা উত্তরা এক্সপ্রেস ট্রেন বাসটিকে পিষে নিয়ে যায় প্রায় 1 কিলোমিটার দূরে। এতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বাসটি। এই দুর্ঘটনায় জেলা প্রশাসন এবং রেলওয়ে বিভাগের 2টি তদন্ত কমিটি কাজ করছে। 3 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। তদন্তের অংশ হিসেবে আমরা এখানে বিভিন্ন সাক্ষী, বিভিন্ন প্রত্যক্ষদর্শী এবং অন্যান্য যে আলামতগুলো আছে সেই সমস্ত বিষয়গুলো তদন্ত করছি। আমাদের আগামী 3 কার্যদিবসের মধ্যে তদন্তের বিষয়টি জানিয়ে দেওয়া হবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পরিকল্পনা নেওয়া হবে। প্যারিস চুক্তিতে আবার যোগ দেওয়ার জন্য আবেদন করবেন বলেও জানান জো বাইডেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন সবাই সংকটে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। বাইডেন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দেশে জ্বালানি উৎপাদন বৃদ্ধি সহ পরিবেশ এবং জলবায়ুর ভারসাম্যের জন্য ক্ষতিকর প্রকল্প বাড়িয়েছেন। তবে এবার বিশেষ অগ্রাধিকার দিয়ে জলবায়ু সমস্যা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন জো বাইডেন। সামনের 2 বছর আন্তর্জাতিক ক্রিকেটের টাইগারদের ব্যস্ততা অনেক। টানা 2 বিশ্বকাপের জন্য প্রস্তুতিও নিতে হবে।
পুলে ক্রিকেটার সংখ্যা বাড়ানো জরুরি, সেজন্যই সাদা এবং লাল বলের চুক্তিতে বাড়তে পারে ক্রিকেটার সংখ্যা, জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। এদিকে ইংল্যান্ডের পল নিক্সন এবং জন লুইসের মধ্যে একজনকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। লাল ও সাদা বলের জন্য আলাদা চুক্তির ব্যবস্থা করা হয়েছে গেল বছর। সেখানে মোট 17 ক্রিকেটারকে রেখেছে বিসিবি। নতুন বছরে নতুন চুক্তির জন্য হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। করোনাতে খুব একটা খেলা হয়নি, নতুন অথবা বাদ পড়াদের ফর্মে ফেরার সুযোগও আসেনি। বছর শেষে বিসিবি প্রেসিডেন্টস কাপ আর বঙ্গবন্ধু টি-20তে নতুনদের আবাহন মিলেছে। সামনের 2 বছর বিশ্রামের সুযোগ নেই, সে কারণেই পুলের ক্রিকেটার বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। 25 থেকে 30 জনের মতো থাকতেও পারে, 30 জন হতে পারে, কারণ এখানে যদি আপনার হাতে যদি বেশি প্লেয়ার থাকে যাদের সিলেকশনের জন্য তারা দে আর ক্যাপেবল এবং তাদের সিলেকশনের মধ্যে আসার যোগ্যতাটা রাখে, তখন তো আপনাকে 30 জনও আপনাকে দেখতে হতে পারে। গেল কয়েকদিন টাইগার ক্রিকেট সরগরম ব্যাটিং কোচ নিয়ে। কে হচ্ছেন? সৌম্য লিটনদের গুরু। তালিকা ছোট হয়ে 2 জনে এসেছে। ইংলিশম্যান পল নিক্সন ও জন লুইসের মধ্যে একজন দায়িত্ব নেবেন। আমরা দেখছি আমাদের শর্ট লিস্টে আছে আমাদের 2-1 জন। এটা আমার কয়েকদিন আগে আমাদের মাননীয় সভাপতি উনিও বলেছেন আপনাদের যে আমাদের শর্ট লিস্টে আছে। তো দেখা যাক, দুজনের মতো শর্ট লিস্টে আছে, তাদের মধ্যে হয়তো একজনকে বেছে নেওয়া যেতে পারে। টি-20 কাপে কর্তাদের স্বস্তি দিয়েছে পেসারদের জ্বলে ওঠা। লিস্টের প্রথম 5 জনই পেসার। শুধু একটা আসরে পারফর্ম করলেই হবে না, ইনজুরি মুক্ত থেকে খেলায় ফোকাস রাখতে বলছেন এই বোর্ড কর্তা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।